আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি তোমরা সবাই ভালো আছো। যান্ত্রিক ত্রুটির কারণে দুঃখিত, আজকের ক্লাসটা একটু দেরি করে শুরু করলাম। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে পৌরনীতি দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়ের প্রথম অংশ। ইনশাআল্লাহ আজকের ক্লাস করলে আমরা প্রথম অধ্যায় সম্পর্কে মোটামুটি অনেক বড় একটা ধারণা পাবো এবং সেই ধারণার মাধ্যমেই মূলত আমরা কি করব, আমরা পুরো অধ্যায়টা শেষ করার সম্পূর্ণ চেষ্টা করব। এবং তোমাদের জন্য খুব দারুণ দারুণ সেগমেন্টের আমি আয়োজন করছি ক্লাসের মাঝখানে, যেগুলো তোমাদের ক্লাসের মাঝখানে আমি জানিয়ে দেবো। দুনিয়াতে আর কোনো ফোন নাই? এই একটা ফোন আপনার ক্লাসের জন্য মানে ও অফ হয়ে যাবে। তোমরা সবাই একটু যুক্ত হয়ে যাও, আর সাথে যারা যারা ক্লাস করতেছে না তাদেরকে একটু ডেকে আনো। আমরা এখনই ক্লাসটা শুরু করতে চাচ্ছি। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? এই জুম আর একটু কমানো যায় না রে? আমার এত বেশি মোটা লাগতেছে কেন? এত মোটা তো আমি না। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আচ্ছা তোমরা একটু যুক্ত হয়ে যাও, আমরা ক্লাসটা কন্টিনিউ করব। তারপরে আমার পরে তো কোনো ক্লাস নাই, তাই কোনো চাপ নাই। নমস্কার। ওয়ালাইকুম আসসালাম সবাইকে একসঙ্গে। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো স্যার, হ্যালো। তোমরা দেখতেছো আমাদের আলোচনার বিষয়ে রেডি হয়ে গেছে, যে আজকে আমরা দ্বিতীয় অধ্যায়ের প্রথম অংশ নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, দেখতেছো তো। আপনি কি চিকন ভাইয়া? মোটামুটি চিকন ভাই, এই মোটামুটি মোটা মোটামুটি চিকন দুইটাই আমি। ভাইয়া হুডি কবে দেবেন? জীবনেও না। সবাইকে একসঙ্গে ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কি করেন? ক্লাস করাই, এর থেকে বড় আর কি করবো? সামনে দাঁড়ায় আছে, জিজ্ঞেস করে কি করেন? চিন্তা করা যায়? কেউ দেখতেছ তো ভাত খাইতেছ, তো যা জিজ্ঞেস করে ভাই কি করতেছেন আপনি, তা কি উত্তর দেবে? ধরো কারো রেজাল্ট খারাপ হয়েছে, তাকে এখন জিজ্ঞেস করতেছ ভাই কি অবস্থা আপনার, কি করেন, তাহলে সে কি উত্তর দিবে তোমরাই আমাকে বলো। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরে ভাই আর বইলো না ভাই, এত বড় একটা ভুঁড়ি নিয়ে খুব টেনশনে আছি। যাই হোক, আমরা আলোচনা শুরু করি। আজকে আমাদের আলোচনার বিষয় খুবই ইন্টারেস্টিং, বাংলাদেশের ইতিহাস নিয়ে আজকে আমরা আলোচনা করব। কোপ তো অবশ্যই হবে। দেখো, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে বাংলাদেশের ইতিহাস নিয়ে আলোচনার বিষয়। এই অধ্যায়ে ম্যাক্সিমাম তোমরা যে সমস্যাটা ফেস করো সেটা হচ্ছে ভাইয়া সাল পড়তে পড়তে মাথা খারাপ হয়ে যায়, সাল এবং তারিখ। তো সাল এবং তারিখ নিয়ে যখন আমরা আলোচনাটা করি তখন সবথেকে বড় ঝামেলাটা কি হবে? সবথেকে বড় ঝামেলাটা হয়ে যায় যে ভাইয়া মনে থাকে না, ঘটনা মনে থাকে কিন্তু তারিখটা মনে থাকে না। তো আমি প্রথমে দুইটা জিনিস ক্লিয়ার করে দেই, যে এত সাল পরে পরীক্ষায় কোনো কিছুই করতে পারবা না। কারণটা কি? কারণ হচ্ছে এত সাল পরীক্ষায় আসে না। তো যেটা আসে না সেটা নিয়ে কেন টেনশন করবা? তুমি এমসিকিউ নিয়ে নিবা, যে কোনো একটা বোর্ডের এমসিকিউ নিবা, নেওয়ার পরে দেখবা যে যে কোনো একটা হলে দেখবা যে এরকম
একটা বোর্ডের কোশ্চেন নিলে 30টা প্রশ্নের মধ্যে দেখবা সর্বোচ্চ 2-3টা সাল আছে, এর বাইরে কোনো সাল নাই। তাহলে 27টা প্রশ্ন যেখানে থিওরি থেকে হচ্ছে, তুমি 3টা প্রশ্নের টেনশনে কি করতেছ, 27টা প্রশ্ন পরে বাদ দিচ্ছ। এই জন্য সাল নিয়ে চিন্তা করবা না, ঘটনাটা সিকুয়ালি মনে রাখবা। ঠিক আছে, যখন ঘটনাটা সিকুয়ালি মনে রাখবা তখন সাল তুমি অটোমেটিক মনে রাখতে পারবা। একটা ঘটনা মনে রাখবা, যেরকম কি তোমার জীবনের যে কোনো একটা ক্রাইসিস মোমেন্ট, সেটা যদি সংগঠিত না হতো, তাহলে ধরো তোমার জীবনের একটা ক্রাইসিস মোমেন্ট হচ্ছে আজকে 2 তারিখ, খুব বড় একটা মারা খাইছো তুমি। এখন তুমি মারা খাইছো জন্যই 2 তারিখের ডেটটা তোমার মনে আছে। 2 তারিখের ডেট জন্য মারা খাইছো কি তুমি? না, তোমার একটা ঘটনা ঘটছে, ক্রাইসিস হয়েছে, তার পরিপ্রেক্ষিতেই তুমি হচ্ছে কি করছো, 2 তারিখে, ডিসেম্বরের 2 তারিখ 2025 সাল মনে থাকবে, এরকম একটা স্ট্যাটাস দিছো। কারণটা কি? প্রেক্ষাপট হচ্ছে যে এই 2 তারিখে ঘটনা হয়েছে। তো ঘটনাটা যদি আমরা মনে রাখি তাহলে তারিখটা আমরা মনে রাখতে পারবো। তা আমরা কি করব, এই 2 অধ্যায় পড়ার ক্ষেত্রে ঘটনাটা মনে রাখবো। যদি ঘটনাটা মনে রাখি তাহলে আলটিমেটলি আমরা কি করতে পারবো, আমরা তারিখটা সম্পর্কে একটা আইডিয়া পাবো। ঠিক আছে, তো ক্লাসের মাঝখানে কেউ বলবা না যে ভাইয়া সাল মনে রাখার টেকনিক। সাল মনে রাখার কোনো টেকনিক আছে? তারা আম জাম কলা 1971 সাল আমার বালা, এরকম কোনো সাল মনে থাকা সম্ভব? কখনোই সম্ভব না। সাল মনে থাকার কোনো টেকনিক নাই। তো যখন যেখানে টেকনিক নাই, যেখানে আমি এফোর্ট বেশি দিতে হচ্ছে, সেটা বাদই দিয়ে দিলাম। 27টা থিওরি প্রশ্নের জন্য আমি পড়াশোনা করলাম, তাহলে কি বেশি বেশি মনে থাকবে। আর 2 অধ্যায় সম্পর্কে আরেকটা কথা হচ্ছে কি, যে 2 অধ্যায়টা হচ্ছে আমাদের বাস্তবতা নিরিখে, আমাদের দেশের জন্ম যেখান থেকে, তো আমরা এটা কি করব, আমরা এটা মুখস্থ করব না, আমি এটা সম্পর্কে জানার জন্য পড়তে থাকবো। যখন তুমি জানার জন্য কোনো কিছু পড়বা তখন সেটার প্রতি একটা আগ্রহ তৈরি হবে। যখন আগ্রহ তৈরি হয়ে যাবে তখন তোমাকে বেশি এফোর্ট দিতে হবে না। তখন কি হবে না, এফোর্ট দিতে হবে না। তো যেখানে এফোর্ট দিতে হবে না সেটা কি মনে থাকবে বেশি। তা আমরা এরকম টেকনিক অ্যাপ্লাই করে 2 অধ্যায়কে কেউ মনে করবা না যে 52 সালের ঘটনাটা মুখস্থ করতে হবে, 54 সালের ঘটনা মুখস্থ করতে হবে, 66 সালের ঘটনা মুখস্থ, এগুলো করার দরকার নাই। সিম্পল থাকো, জাস্ট ইন জেনারেলি ঘটনাগুলোর প্রেক্ষাপটটা পড়তে থাকো। ঘটনার প্রেক্ষাপট যদি তুমি পড়ো তাহলে এই অধ্যায়টা তোমার জন্য সব থেকে সহজ। এবং এই অধ্যায় থেকে 2টা সিকিউ আসে, তো 2টা সিকিউ তুমি উত্তর করতে পারবা কোনো টেনশন ছাড়া। আচ্ছা, আমাদের 378 জন চলে আসছে অলরেডি। চোখে কি হয়েছে আমার? আসলে ওই যে একটু এটাকে কি বলে যে তোমাদের এখানে, আমি আসলে বলতে পারছি না, চোখ ওঠা টাইপের কিছু একটা হবে আর কি। তো গতকাল থেকে চোখটা খচখচ করতেছে, তো এই জন্য। ভাই আজকে ফর্সা লাগতেছে। আরে ভাই আমি কালো মানুষ, হুটহাট করে ফর্সা লাগে। আচ্ছা দেখো, তাহলে আমরা আলোচনাটা শুরু করি। প্রথম অংশটা কীরকম একটু খেয়াল করো আমার সঙ্গে। পাকিস্তান থেকে বাংলাদেশ, পাকিস্তান থেকে বাংলাদেশ। দেখো, মোহাম্মদ আলী জিন্নাহ দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে 1947 সালের 14 ডিসেম্বর পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়। তাহলে পাকিস্তানের জন্ম কত সালে হয়? 14 তারিখে হয়। ধর্মভিত্তিক মুসলিম জাতীয়তাবাদ ছিল পাকিস্তান রাষ্ট্রের মূল ভিত্তি। তাহলে এই জায়গাতে যদি ক নম্বরের প্রশ্ন আসে যে পাকিস্তান রাষ্ট্রের মূল ভিত্তি কি, তাহলে উত্তরটা কি হবে? ধর্মভিত্তিক মুসলিম জাতীয়তাবাদ ছিল পাকিস্তানের মূল ভিত্তি। পাকিস্তান রাষ্ট্রের যুক্তরাষ্ট্র বলা হলেও শুরু থেকে প্রদেশগুলোকে স্বায়ত্তশাসনের প্রদান করা হয় নাই। অর্থাৎ পাকিস্তানের যে প্রদেশগুলো আছে সেগুলোকে আলাদা আলাদা করার কথা থাকলেও আলটিমেটলি সেগুলোকে আলাদা করা যায়নি। কারণটা কি? কারণটা হচ্ছে এটা মোহাম্মদ আলী জিন্নাহ চায়নি। সংসদীয় গণতন্ত্রের কথা উল্লেখ থাকলেও কোনোদিনই প্রকৃত অর্থে তা প্রতিষ্ঠিত হয়নি। পাকিস্তান রাষ্ট্রটি যথাসময়ে কোনো সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়নি। 54 সালের পূর্ববঙ্গের প্রাদেশিক আইনসভার নির্বাচনে মুসলিম লীগকে পরাজিত করে যুক্তফ্রন্ট ক্ষমতায় আসীন হলে ষড়যন্ত্রের মাধ্যমে তাদেরকে ক্ষমতাচ্যুত করা হয়। ভাষা আন্দোলন থেকে সৃষ্ট বাঙালির জাতীয়তাবাদ বিকশিত হতে থাকে। পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে সৃষ্ট অসম বৈষম্য উভয় দেশের জনগণের মধ্যে সন্দেহের বীজ বপন করে। অর্থাৎ এখানে কি বলতেছে? এখানে বলতেছে যে পাকিস্তান রাষ্ট্র সংসদীয় গণতন্ত্র কথা উল্লেখ করছে। অর্থাৎ কি, মেম্বার থেকে এমপি সিলেকশন হবে, তারাই দেশ পরিচালনা করবে, এরকম কথার উল্লেখ থাকলেও আলটিমেটলি কি এইটা বাস্তবে রূপায়ণ করেনি।
বাস্তবে রূপায়ণ না করার ফলে কি নির্বাচন হয়নি? নির্বাচন হয়েছে কত সালে? 54 সালে। 54 সালে যুক্তফ্রন্ট, অর্থাৎ কি 4টা দল ভার্সেস মুসলিম লীগ। তো মুসলিম লীগ সেখানে পরাজিত হয়ে যায়। পরাজিত হয়ে যায় কে? মুসলিম লীগ। 57 দিনের ব্যবধানে এখানে যে কথাটা লিখছে যে যুক্তফ্রন্ট অসংখ্য ষড়যন্ত্রের কথা বলছে, 57 দিন পরে সেই মন্ত্রিসভাটা ভেঙে দেওয়া হয়। এটা হচ্ছে যুক্তফ্রন্টের সংক্ষিপ্ত ইতিহাস। আমরা বিস্তারিত জানবো ইনশাল্লাহ। পরবর্তী অংশ চলো। এখানে দেখো, আমি তোমাদের প্রত্যেকটা স্লাইডে আমি একটা জিনিস একটু বলে দেই, সেটা হচ্ছে যে এই ধরনের ক্লাসগুলোতে আমি কি করি, প্রত্যেকটা স্লাইডের শেষে আমি টোটকা দিয়ে দিব যে সংক্ষিপ্তভাবে ওই স্পেসিফিক টপিকটা মনে রাখতে কিভাবে পড়তে হবে, সেই জিনিসটা হচ্ছে টোটকার মাধ্যমে তোমরা পেয়ে যাবা। তোমরা স্লাইডটা দেখলেই বুঝবা যে এফআরবি তোমাদের জন্য কি অপেক্ষা করতেছে। দেখো এখানকার টোটকা কী কী আছে, এগুলো ক নাম্বারের জন্য গুরুত্বপূর্ণ। মোহাম্মদ আলী জিন্নাহ দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে পাকিস্তান রাষ্ট্রের গঠন করছিল। আচ্ছা, যদি এখন ক নাম্বারের প্রশ্ন আসে যে পাকিস্তান রাষ্ট্রের গঠন হয়েছিল কিভাবে, তাহলে উত্তরটা হবে কি দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে। পাকিস্তান সৃষ্টির ভিত্তি কি ছিল? ধর্মভিত্তিক মুসলিম জাতীয়তাবাদ। এখন প্রশ্ন করতে পারো ভাইয়া কোনটা দিলে উত্তর হবে? দুইটা দিলেই উত্তর হবে, যে কোনো একটা লিখে দিলেই উত্তর হবে। পাকিস্তানকে যুক্তরাষ্ট্র বলা হলেও প্রাদেশিক স্বায়ত্তশাসন দেওয়া হয়নি। সংসদীয় গণতন্ত্রের কথা বলা হলেও কখনো বাস্তবায়ন হয়নি। সাধারণ নির্বাচন হয়নি। 54 সালে পূর্ববঙ্গের যুক্তফ্রন্টকে বিজয় বাতিল করা হয়। পূর্ব পশ্চিমের অসম বৈষম্য কি করে? জাতীয়তাবাদের সৃষ্টি করে। এবার আসো পাকিস্তান রাষ্ট্রের স্বরূপ অংশ, অর্থাৎ প্রথম দিকের অংশটা কীরকম ছিল। দেখো প্রত্যেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট এখানে আন্ডারলাইন করে দেওয়া আছে। তার মানে তোমাকে এক্সট্রা করে অন্তত আলোচনা করতে হবে না। এক্সট্রা করে কি করতে হবে না? আলোচনা করতে হবে না। 47 সালের 10 আগস্ট মোহাম্মদ আলী জিন্নাহর দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে পাকিস্তান নামক দুটি রাষ্ট্রের সৃষ্টি হয়। 1000 মাইলের অধিক দূরত্ব ছিল পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে। আচ্ছা, দ্বিজাতি তত্ত্ব এটা বুঝো না কে কে? যারা বুঝো না তারাই কমেন্ট করবা। দ্বিজাতি তত্ত্ব বুঝো না কে কে? যারা বুঝো না তারাই কমেন্ট করবা। একটু বুঝে। আচ্ছা ঠিক আছে, আমি একদম সংক্ষেপে তোমাদেরকে বলে দিচ্ছি দ্বিজাতি তত্ত্ব। আচ্ছা, দ্বিজাতি তত্ত্ব শব্দের অর্থ হচ্ছে টু নেশনস থিওরি, মানে ইংরেজিটা হচ্ছে টু নেশন থিওরি। আচ্ছা, নেশন মানে কি? জাতি। নেশন মানে জাতি। এখানে থিওরিটাকে আমরা কি বলি? চিন্তা হিসেবে গ্রহণ করি। ঠিক আছে, দুই মানে দুই, তার মানে হচ্ছে কি দুইটা জাতিকে পৃথক করার যে চিন্তা, সেটাই হচ্ছে টু নেশনস থিওরি। জিন্নাহ কি বলছিল? জিন্নাহ বলছিল যে হিন্দু এবং মুসলিম এরা হচ্ছে আলাদা জাতি, এরা হচ্ছে আলাদা জাতি। তো এদেরকে কখনো এক জাতি করে রাখা সম্ভব না। এই জন্য এদের জন্য আলাদা আলাদা ভূখণ্ড বা দেশের দরকার আছে। তো এই ভূখণ্ড বা দেশের প্রস্তাবটাই মূলত দ্বিজাতি তত্ত্বের ভিত্তি বলা হয়। দুইটা সম্প্রদায়কে বা জাতকে আলাদা করার প্রসেসটাকেই দ্বিজাতি তত্ত্ব বলা হয়। সহজ কথা একদম। দ্বিজাতি তত্ত্ব প্রশ্নটা খ নাম্বারের জন্য গুরুত্বপূর্ণ। যারা যারা নোট করতেছো খাতায় একটু লিখে নাও, দ্বিজাতি তত্ত্ব কি ব্যাখ্যা করো। এটা হচ্ছে খ নাম্বারের জন্য গুরুত্বপূর্ণ। তোমরা টেস্ট পরীক্ষা কিংবা প্রিটেস্ট যার যেটা বাকি আছে সেটাতে এই ধরনের প্রশ্ন পাইতে পারো, খুব সামান্য, মানে প্রশ্ন যদি সহজ হয় আর কি। পাকিস্তানের উভয় অংশের মাঝখানে ছিল ভারত ভূখণ্ড। জনসংখ্যার দিক দিয়ে পূর্ব বাংলার জনসংখ্যার পরিমাণ ছিল মোট সংখ্যার 56.27%। পাঞ্জাব 18.82, সিন্ধু 4.61, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ 2.22, বেলুচিস্তান 0.60, দেশীয় রাজ্য অন্যাংশ ছিল 6.37। এগুলো তোমাদের কোনো কিছু পড়ার দরকার নাই। তোমরা শুধু কি পড়বা? তোমরা এটা পড়বা, মোট ভূখণ্ডের মধ্যে পশ্চিম পাকিস্তান কত ছিল, পূর্ব পাকিস্তান কত ছিল, এতটুকু পড়বা। দেখো এখানে কিন্তু অলরেডি আন্ডারলাইন করে দেওয়া আছে। পাকিস্তান ছিল একটি যুক্তরাষ্ট্র। এই যুক্তরাষ্ট্রে গঠিত হওয়ার কথা ছিল লাহোর প্রস্তাবের ভিত্তিতে। লাহোর প্রস্তাবের মূল কথাই ছিল প্রাদেশিক স্বায়ত্তশাসন, অর্থাৎ যারা প্রদেশ থাকবে, যে প্রদেশটা থাকবে সেই প্রদেশে স্বায়ত্তশাসন, তারা নিজেরাই নিজেদেরকে কি করতে পারবে? শাসন করতে পারবে। স্বায়ত্তশাসন বলতে বোঝায় কি? নিজ কর্তৃক শাসন। কিন্তু এই কথা লাহোর প্রস্তাবে উল্লেখ থাকলেও পাকিস্তান সেটা মানে নাই। না মেনে কি করছে? পুরো দেশকে একাই শাসন করছে, যত প্রদেশ ছিল সবগুলোকে মিলে একাই সাজেস্ট করছে।
কিন্তু পাকিস্তানের জন্মলগ্ন থেকেই প্রাদেশিক স্বায়ত্তশাসন ছিল না, বরং স্বায়ত্তশাসনের দাবি উচ্চারিত হলেই এর প্রবক্তারা রাষ্ট্রদ্রোহী ভারতীয় এজেন্ট বলতে বা গুপ্তচর বলে কি ব্যাখ্যা করত। অর্থাৎ কেউ যদি বলতো যে স্বায়ত্তশাসনের দরকার আছে, তাহলে তাকে কি করতো, যে এই তুই তাহলে হচ্ছে ভারতপন্থী, তুই তাহলে হচ্ছে কি ভারতের স্পাই, ভারতের গুপ্তচর, এগুলো বলা যাবে না, এগুলো হচ্ছে রাষ্ট্রদ্রোহীর মতো একটা অপরাধ ছিল। ঠিক আছে। স্বায়ত্তশাসনকামী দলগুলো বলা হতো নাস্তিক, খোদাদ্রোহী। প্রাদেশিক স্বায়ত্তশাসন না থাকায় পাকিস্তান প্রকৃত অর্থে যুক্তরাষ্ট্র হয়ে ওঠে নেই। যেরকম কি হাসিনা যখন ক্ষমতায় ছিল তখন কেউ যদি ভারতের বিরুদ্ধে কথা বলতো তাকে বলা হতো কি, যে সে হচ্ছে পাকিস্তানি, মানে ভারতের বিরুদ্ধে কথা বলে বাংলাদেশিও তার নাম হতো পাকিস্তানি। এইরকম একটা ট্যাগিং কালচার তখন থেকেই পরিচালিত ছিল। পাকিস্তান রাষ্ট্রের সংসদীয় গণতন্ত্রের কথা উল্লেখ থাকলেও প্রকৃত অর্থে তা বাস্তবায়ন হয়নি। পাকিস্তান রাষ্ট্র সৃষ্টি হলে মোহাম্মদ আলী জিন্নাহ গভর্নর হন। সংসদীয় গণতন্ত্রের রীতি অনুযায়ী নামমাত্র রাষ্ট্রপ্রধান হিসেবে তার কথা উল্লেখ ছিল, কিন্তু বাস্তবে তার প্রয়োগ দেখা যায়নি। তার আচরণ ছিল প্রকৃত শাসক বা ক্ষমতা প্রধানের মতো। মন্ত্রিসভার সদস্য এবং আমলাগণ প্রধানমন্ত্রী লিয়াকত আলী খানের পরিবর্তে গভর্নর জেনারেলের প্রতি জিন্নাহর প্রতি আনুগত্য এবং মুখপাত্র ছিল। পরবর্তীতে গভর্নর জেনারেল গোলাম মোহাম্মদ সংসদীয় রীতির প্রতি ছিলেন আরও বেশি গতিশুদ্ধ এবং অনুদার। ফলে পাকিস্তানে কোনোদিনই প্রকৃত অর্থে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় নাই, স্টিল হয়নি। পাকিস্তান যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হয় নাই, দু একটা আসনে উপনির্বাচন হয়েছে এবং তা 54 সালে যুক্তফ্রন্ট নির্বাচনের মাধ্যমে কি মুসলিম লীগকে পরাজিত করা হয়েছে। অর্থাৎ তারা যে নির্বাচনটাও দিয়েছিল সেখানেও পাকিস্তানের মুসলিম লীগ যেটা ছিল সেটা পরাজিত হয়ে গেছিল। টোটকা অংশটা খেয়াল করো, যে ভৌগোলিক জনসংখ্যা বৈষম্য দেখো। পূর্ব পাকিস্তানের মধ্যে দূরত্ব ছিল হচ্ছে 1000 মাইলের বেশি। জনসংখ্যা হচ্ছে পূর্ব বাংলায় 56.27%, পশ্চিম পাকিস্তান বা পাঞ্জাবে বাকিটা। অর্থাৎ এখানে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে শুধু পূর্ব পাকিস্তানের জনসংখ্যা কত ছিল সেইটা। ভূখণ্ড খেয়াল করো, পশ্চিম পাকিস্তানে ছিল 84.36 বা 36, আর পশ্চিম পাকিস্তানে ছিল 36 আর পূর্ব পাকিস্তানে ছিল হচ্ছে 15.64। প্রাদেশিক স্বায়ত্তশাসনের অভাব। লাহোর প্রস্তাবের কথা থাকলেও তা দেওয়া হয় নাই, অর্থাৎ কি সংবিধানে আছে কিন্তু দেওয়া হয় নাই। যারা দাবি তুলেছে তাদেরকে রাষ্ট্রদ্রোহী, ভারতের এজেন্ট, নাস্তিক বলে প্রচার করা হতো। সংসদীয় গণতন্ত্রের অনুপস্থিতি। জিন্নাহ গভর্নর জেনারেল হলেও আচরণ ছিল প্রধানমন্ত্রীর মতো। লিয়াকত আলী খানের বদলে জিন্নাহর কাছে আমলাদের আনুগত্য বেশি ছিল। পরবর্তীতে গভর্নর জেনারেল গোলাম মোহাম্মদ আরও বেশি কর্তৃত্ববাদী ছিল। তাই প্রকৃত সংসদীয় গণতন্ত্র কখনোই প্রতিষ্ঠিত হয়নি। অর্থাৎ নামমাত্র একটা জায়গায় হচ্ছে কি বলছে, যে একটা জায়গায় গণতন্ত্র আছে কিন্তু গণতন্ত্রটা নামমাত্র আছে। যেরকম কি বাংলাদেশের 77 নম্বর অনুচ্ছেদে হচ্ছে ন্যায়পালের কথা উল্লেখ থাকলেও বাস্তবে কখনো নিয়োগ দেওয়া হয় নাই। আচ্ছা, তোমরা হয়তো জানো যে আগামী দিন অর্থাৎ আগামীকালকে বিকাল 4টা থেকে তোমাদের মধ্যে যারা গতকালকের এক্সামে পাশ করেছো তারা, বাকি যারা আছে, তোমরা যারা বলছিলা যে এফআরবি কোর্স হচ্ছে এনরোল করতে পারছি না, মাসের শুরুতে টাকা হবে, তারা হচ্ছে আগামীকালকে আগের ডিসকাউন্টে ভর্তি হতে পারবা। এবং আগামীকালকেই তোমরা যারা প্রথম 50 জন ভর্তি হবে তাদের জন্য স্পেশালি হুডি দেওয়া হবে। এটা হচ্ছে তোমাদের কথার পরিপ্রেক্ষিতে, কারণ অনেকজনই মানে হতাশা প্রকাশ করছো আর কি। তো এইটা আবার আগামীকালকেই বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, তো তোমরা যারা ভর্তি হও নাই তারা আগামীকালকে 4টার পরে ভর্তি হতে পারো। আর যদি হুডির দরকার পড়ে তাহলে প্রথম 50 জনের মধ্যে ভর্তি হও। এবার কিন্তু আর হুডি পারবে না, আগেই বলে দিলাম। সংবিধান সবকিছু পেইড ব্যাচে পড়াবো, এত মানে ব্রড জিনিস একটা ক্লাসে সম্ভব না আসলে। নির্বাচন ব্যবস্থা দুরবস্থা কি? 0 আসনে উপনির্বাচনে মুসলিম লীগের ভরাডুবি হয়, উপনির্বাচনও বন্ধ করে দেওয়া হয়। 54 সালের নির্বাচনে যুক্তফ্রন্টের বিজয় মানতে না পারা, ষড়যন্ত্রে সরকার ভেঙে ফেলা। পূর্ব পাকিস্তান গণপরিষদে পূর্ব পাকিস্তানের প্রতিনিধি। খেয়াল করে দেখো, পাকিস্তানের প্রথম গণপরিষদ 47 সালে ভারত স্বাধীনতা আইন অনুসারে পাকিস্তান সংবিধান প্রণয়নের জন্য একটি গণপরিষদ গঠিত হয়। অর্থাৎ কি, সংবিধান তৈরি করার জন্য যে কমিটিটা করা হয় সেই কমিটিটাকে বলা হচ্ছে গণপরিষদ। ক্লিয়ার? সংবিধান তৈরি করার জন্য যে কমিটি করা হয় সেই কমিটিটাকে বলা হচ্ছে গণপরিষদ। 46 সালে প্রাদেশিক আইনসভা নির্বাচনে নির্বাচিত যে সব সদস্য নির্বাচনী এলাকায় পাকিস্তানের ভৌগোলিক সীমার মধ্যে পড়ে তাদের গণপরিষদের সদস্য মনোনীত করা হয়। 10 লাখ লোকের জন্য একজন গণপরিষদ সদস্য মনোনীত করা হয়। সংবিধান প্রণীত না হওয়া পর্যন্ত গণপরিষদ কেন্দ্রীয় আইনসভা হিসেবে কাজ করে।
প্রথমে গণপরিষদের প্রথম বৈঠক বসে হচ্ছে 10 আগস্ট 1947। খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, দেখো আন্ডারলাইন করা আছে, আন্ডারলাইন করা, বিভিন্ন কালারিং করা, এগুলো বেশি গুরুত্বপূর্ণ। শুরুতে গণপরিষদের সদস্যের সংখ্যা ছিল হচ্ছে কত? 69 জন। পরবর্তীতে দেশীয় রাজ্য উপজাতীয় অঞ্চল থেকে 10 জন সদস্য অন্তর্ভুক্ত হওয়ায় গণপরিষদের সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়ায় হচ্ছে 79 জন। গণপরিষদে পূর্ব বাংলার সদস্য সংখ্যা ছিল হচ্ছে 44 জন। তাহলে এখানে ইম্পর্টেন্ট পয়েন্ট কোনটা? যে গণপরিষদের প্রথম সদস্য কত ছিল? 69 জন। পরবর্তীতে যোগ করা হয় 10 জন, কাদের মধ্যে থেকে? দেশীয় রাজ্য এবং উপজাতীয় অঞ্চল থেকে। পরবর্তী সংখ্যা হয় কত? 79 জন। গণপরিষদে পূর্ব বাংলার মানুষজন কতজন ছিল? 44 জন। খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ। 47 সালে প্রথম গণপরিষদে মুসলিম লীগের সদস্য সংখ্যা ছিল হচ্ছে 49 জন এবং কংগ্রেস দলের সদস্য সংখ্যা ছিল হচ্ছে 16 জন। কিন্তু 53 সালে মুসলিম লীগের সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়ায় 60 জনে, কংগ্রেসের সংখ্যা কমে গিয়ে দাঁড়ায় 11-তে। শুরুতে মোট 69 জন গণপরিষদ সদস্যদের মধ্যে পূর্ব বাংলার সদস্য ছিল 44 জন এবং পশ্চিম পাকিস্তানের সদস্য ছিল 25 জন। এগুলা জায়গা থেকে কিন্তু এমসিকিউ আসবে। ভারত বিভাগের পর বিপুল সংখ্যক মুসলিম পাকিস্তানে চলে আসায় তাদের প্রতিনিধিত্বের জন্য 6 জন সংখ্যা বৃদ্ধি করা হয়। এর মধ্যে পশ্চিম পাকিস্তানের অন্তর্গত পাঞ্জাব প্রদেশের জন্য 5টি, সিন্ধু প্রদেশের জন্য 1টি আসন বরাদ্দ করা হয়। এটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে পাঞ্জাবের জন্য কতজন, সিন্ধুর জন্য কতজন। এছাড়া কয়েকটি দেশীয় রাজ্যে পাকিস্তান যোগ দিলে তাদের জন্য 4টি আসন বৃদ্ধি করা হয়। এভাবে প্রথম গণপরিষদের সংখ্যা দাঁড়ায় হচ্ছে 79 জনে। উল্লেখ করা হয় যে গণপরিষদে আসন বৃদ্ধি পেলেও পূর্ব বাংলার আসন বৃদ্ধি করা হয় নাই। অর্থাৎ কি, পশ্চিম পাকিস্তানের যে প্রদেশগুলো ছিল তাদের দিকটা খেয়াল রেখে মূলত গণপরিষদের সদস্য সংখ্যা বৃদ্ধি করা হয়, কিন্তু বিশাল সংখ্যক যে পূর্ব পাকিস্তানের জনগণ আছে সেটার দিকে কারো খেয়াল রাখা হয়নি। ক্লিয়ার? ওকে। সৌরভ, কোনো স্যান্ডেল আছে? থ্যাংক ইউ সো মাচ। খুবই ঠান্ডা। হ্যাঁ হ্যাঁ হবে। হ্যাঁ 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 ছবি তুলে দেবো একটা। ওদের সাথে তো কয়দিন পরে ক্লাস বন্ধ হয়ে যাবে, ছবি তুলতে পারবো না। এতক্ষণ পোজ দিয়ে থাকা যায় রে? না, ছবিতে গরিব মনে হইতেছে। লাগে দাও। না রে, এগুলো ছবি আপলোড দেওয়া যাবে না, ছবি গরিব হলে আপলোড দিতে হয় না। আচ্ছা আসো পরবর্তী অংশে যাই। গণপরিষদের প্রথম বৈঠক বসে হচ্ছে করাচিতে। তাহলে প্রথম বৈঠক কোথায় বসে? করাচিতে। খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ। করাচিতে 47 সালের 10 আগস্ট মিস্টার যোগেন্দ্রনাথ মণ্ডলকে অস্থায়ী সভাপতি ঘোষণা করা হয়। তাহলে গণপরিষদের অস্থায়ী সভাপতি কাকে ঘোষণা করা হয়? যোগেন্দ্র মণ্ডল। এটা কিন্তু প্রত্যেকটা জায়গায় এমসিকিউতে আসে, ম্যাক্সিমাম জায়গায় এমসিকিউতে আসে। এরপরে 11 আগস্ট মোহাম্মদ আলী জিন্নাহ গণপরিষদের স্থায়ী সভাপতি হয়। তাহলে প্রথম গণপরিষদের, এটা কি প্রথম গণপরিষদের স্থায়ী সভাপতি কে হয়? মোহাম্মদ আলী জিন্নাহ। অস্থায়ী কে হয়? যোগেন্দ্রনাথ মণ্ডল। মোহাম্মদ আলী জিন্নাহর মৃত্যুর পর 48 সালের 14 ডিসেম্বর গণপরিষদের সভাপতি নির্বাচিত হয় তমিজউদ্দিন খান। মাথায় রাখবা, এগুলো মুখস্থ করতে হবে। গণপরিষদের 49 সালের 12 মার্চ 25 সদস্য বিশিষ্ট মূলনীতি কমিটি গঠিত হয়। 50 সালের 28 সেপ্টেম্বর মূলনীতি কমিটির অন্তর্বর্তীকালীন রিপোর্ট গণপরিষদে পেশ করা হয়। এই রিপোর্টের একমাত্র উদ্যোগে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার প্রস্তাব, যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার প্রবর্তন, কেন্দ্রীয় আইনসভার নিম্নকক্ষে জনসংখ্যার ভিত্তিতে প্রদেশগুলোর প্রতিনিধি প্রেরণের অধিকার,
কেন্দ্রীয় আইনসভায় উচ্চকক্ষের বিভিন্ন প্রদেশকে সম প্রতিনিধিত্ব প্রদান প্রভৃতি প্রজ্ঞাপন সহ অনেকগুলো সুপারিশ করা হয়। অন্তর্বর্তীকালীন রিপোর্টের সর্বাপেক্ষা বিতর্কিত এবং সমালোচিত বিষয় ছিল একমাত্র উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষায় সুপারিশ করা। এই রিপোর্ট বাস্তবায়িত হলে ভবিষ্যতে আইনসভায় বাঙালি জনগণ সংখ্যালঘুতে পরিণত হবে। এর ফলে রিপোর্ট প্রকাশিত হলে বাঙালি জনগণ ক্ষুব্ধ হয়ে পড়ে। 52 সালের 22 ডিসেম্বর মূলনীতি কমিটির চূড়ান্ত রিপোর্ট গণপরিষদে পেশ করে। এখানে যে কয়টা এমসিকিউ আছে, যে কয়টা সাল আছে, সেই সবগুলো মুখস্থ করবা, সবগুলো মুখস্থ করবা। এগুলো কিন্তু দরকার আছে, এগুলোর হিউজ দরকার আছে, কারণ গণপরিষদ থেকে এমসিকিউ আসবেই আসবে। দ্বিতীয় অধ্যায়ের গণপরিষদ থেকেও এমসিকিউ আসবে এবং চতুর্থ অধ্যায়ের গণপরিষদ থেকেও এমসিকিউ আসবে। প্রেডিকশন তো এটাই বলে। এটা বলা হয় যে কেন্দ্রীয় আইনসভায় উচ্চকক্ষের আসন হবে 120টা, এর মধ্যে পূর্ব পাকিস্তানের 60টা, পশ্চিমের 60টা। আইনসভার নিম্নকক্ষের আসন হবে 400টা, এর মধ্যে পূর্ব পাকিস্তান হতে হবে 200, পশ্চিম পাকিস্তানের 200। পূর্ব পাকিস্তান হবে একটি ইউনিট, কিন্তু পশ্চিম পাকিস্তানে কয়েকটি ইউনিটে বিলা হবে। অর্থাৎ কি, পূর্ব পাকিস্তানকে কোণঠাসা করার আরেকটা প্রসেস তৈরি হয়ে গেল। দীর্ঘ প্রচেষ্টার পর পাকিস্তানের প্রধানমন্ত্রী বগুড়ার মোহাম্মদ আলী সংবিধান প্রণয়নের প্রশ্ন কতগুলো সিদ্ধান্ত পৌঁছেছেন। তার সিদ্ধান্তগুলো রিপোর্ট আকারে 53 সালের 15 সেপ্টেম্বর গণপরিষদে পেশ করা হয়। মোহাম্মদ আলীর ফর্মুলায় বলা হয় যে আইনসভার নিম্নকক্ষে পূর্ব পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ আসন লাভ করবে, উচ্চকক্ষে পশ্চিম পাকিস্তান আসন লাভ করবে। উভয় কক্ষে যৌথ আসনের ক্ষেত্রে পূর্ব পশ্চিম পাকিস্তানে সমান প্রতিনিধি থাকবে। উভয় অংশের জনগণের মধ্যে সংহতি প্রতিষ্ঠার লক্ষ্যে এই ফর্মুলা সমতার নীতি অধিক গুরুত্ব আরোপ। কিন্তু উচ্চকক্ষে পূর্ব পাকিস্তানে আসন কম নির্ধারণ করায় ভাষা সমস্যার সমাধানে কোনো ইঙ্গিত প্রদান না করে বাঙালি জনগণ এই ফর্মুলাকে সাদরে গ্রহণ করতে পারেনি। অর্থাৎ কি, দুইটা কক্ষ, একটা হচ্ছে উচ্চকক্ষ, একটা হচ্ছে নিম্নকক্ষ। এই যে উচ্চকক্ষ এবং নিম্নকক্ষে, উচ্চকক্ষে যে আসন থাকলো না, তার জন্য বাঙালি ওটা আবার অ্যাকসেপ্ট করলো না। মূলনীতি কমিটি 54 সালের সেপ্টেম্বর মাসে গণপরিষদে গৃহীত হয়। এ সময় গভর্নর জেনারেল গোলাম মোহাম্মদের প্রভুসুলভ আচরণ এবং অযথিত অনুচিত হস্তক্ষেপের ফলে কেন্দ্রীয় মন্ত্রিসভা গণপরিষদের অধৈর্য বিক্ষুব্ধ হয়ে ওঠে। গোলাম মোহাম্মদ দেশের বাইরে থাকার সময় গণপরিষদের 54 সালের সেপ্টেম্বর মাসে মন্ত্রিপরিষদ এবং আইনসভার ক্ষমতা বৃদ্ধি করার উদ্দেশ্যে গভর্নর জেনারেল কর্তৃক ক্ষমতা সীমিত করার উদ্দেশ্য গ্রহণ করে। দেশে ফিরে গোলাম মোহাম্মদ 54 সালের 24 অক্টোবর সারা দেশে জরুরি অবস্থা জারি করে। এখন তোমাদের যে কথা বলবো সে কথার পরে তোমরা খুশি হবা যে এই অংশটা নিয়ে এত বেশি চিন্তা করার দরকার নাই, কারণ এই অংশ থেকে তোমাদের কোশ্চেন আসবে না, কোনো সিকিউ আসবে না। তবে এই জায়গাটা হচ্ছে একটু পড়ে ফেলতে হবে, এই জায়গাটা একটু পড়ে ফেলতে হবে। ব্যাপারটা হচ্ছে কি, ব্যাপারটা হচ্ছে এই জায়গাগুলো রিডিং পড়বা বেশি, 8 থেকে 10 বার করে রিডিং পড়বা, যাতে হচ্ছে কনসেপ্টটা সম্পর্কে তোমার একটা ধারণা থাকে। এত সাল পরীক্ষায় কোনোদিন আসবে না। আমি শুধু রিডিং পড়ে গেলাম ভাই, এখানে বোঝার মতো কিচ্ছু না, এখানে একটা শব্দও বোঝার মতো না, আমি শুধু রিডিং পড়ে গেলাম, কারণ এখান থেকে কোশ্চেন আসবে না। আমাদের দ্বিতীয় পত্র এসএসসির জন্য কোন কোন অধ্যায় গুরুত্বপূর্ণ, এটা বলবো হচ্ছে পেইড ব্যাচে। সবই যদি বলে দেয় ওরা তো আমাকে মেরে ফেলবে, ওরা বলবে যে বেটা কে টাকা দিয়ে ভর্তি হয়েছে, কোনো কিছু পড়ায় না কেন। আর কোনো প্রশ্ন, আর কোনো প্রশ্ন? টাকার মূল্য অনেক ভাই।
পেইড ব্যাচ কবে থেকে হবে? 20 তারিখ থেকে শুরু হবে ইনশাল্লাহ এফআরবি তোমাদের। 20 তারিখ থেকে এফআরবি শুরু হবে ইনশাল্লাহ। ফ্রি ক্লাসে বলে প্রশ্ন আসবে না এমন কিছু কেন পড়াচ্ছেন? কারণ আমি চাই তুমি ফেল করো। তোমার মতো স্টুডেন্টরা ফেল করলে আমার ভালো লাগে। তোমার মতো স্টুডেন্টরা যখন পরীক্ষায় মারা খায় তখন আমি ভেতর থেকে শান্তি ফিল করি। তোমার মতো স্টুডেন্টরা যখন জীবনে ধরা খায় তখন আমি মিষ্টি খাই। এই জন্য আমি পড়াচ্ছি। আচ্ছা চলো পরবর্তী অংশে যাই আমরা। এফআরবি এর পূর্ণরূপ কি? এফআরবি পূর্ণরূপ হচ্ছে ফাইনাল রিভিশন ব্যাচ। ফাইনাল রিভিশন ব্যাচ, যেখানে তোমাকে 0 থেকে শুরু করে পরীক্ষা পর্যন্ত সব কিছু পড়ানো হবে ইনশাল্লাহ। পড়তে পড়তে তুমি ক্লান্ত হয়ে যাবা। এই ব্যাচটার নামই হচ্ছে ফাইনাল রিভিশন ব্যাচ, যে ব্যাচের মাধ্যমে তুমি কি করতে পারবা? তোমার এইচএসসি জীবনের প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত যত পড়া আছে সব কিছু পড়তে পারবা ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আচ্ছা চলো শুরু করি আমরা পরবর্তী অংশটা। এবার আসো আমরা দ্বিতীয় গণপরিষদ, গভর্নর জেনারেল গোলাম মোহাম্মদ 55 সালে এক অধ্যাদেশ বলে পাকিস্তানের দ্বিতীয় গণপরিষদ গঠন করে। দ্বিতীয় গণপরিষদে মোট 80 জন সদস্য নিয়ে গঠিত। তাদের অর্ধেক অর্থাৎ 40 জন পূর্ব পাকিস্তানের প্রাদেশিক আইনসভা কর্তৃক নির্বাচিত, বাকি 40 জন পশ্চিম পাকিস্তানের প্রদেশের আইনসভা কর্তৃক নির্বাচিত। পূর্ব পাকিস্তানের ওপর সংখ্যাসাম্য নীতি চাপিয়ে দেওয়া হয়, অথচ এই প্রদেশের জনসংখ্যা ছিল পশ্চিম পাকিস্তান জনসংখ্যার থেকেও বেশি। অর্থাৎ পশ্চিম পাকিস্তান যে অঞ্চলটা আছে সেই পশ্চিম পাকিস্তান অঞ্চলটায় জনসংখ্যা কম কিন্তু ওদের এমপি বেশি। আমাদের জনসংখ্যা বেশি কিন্তু এমপি কম। বিষয়টা হচ্ছে এইরকমই হচ্ছে তৈরি করে ফেলছে। ঠিক আছে, সংখ্যাসাম্য নীতি প্রণয়ন করে প্রকৃত অর্থে পূর্ব পাকিস্তান সংখ্যাগুরু জনসংখ্যাকে দাবিয়ে রাখার চেষ্টা করা হয়। এই জন্যই শেরেবাংলা একে ফজলুল হক দ্বিতীয় গণপরিষদ বঞ্চনা করার হুমকি দেন। তবে পূর্ব পাকিস্তানে গভর্নরের শাসন তুলে নেওয়ায় তিনি সংখ্যাসাম্য নীতি মেনে নেন। দ্বিতীয় গণপরিষদে কোনো রাজনৈতিক দলের একক সংখ্যাগরিষ্ঠ না থাকায় স্থিতিশীল সরকার গঠন করা সম্ভব হয় নাই। এবার আমরা আসবো হচ্ছে রাষ্ট্রভাষা আন্দোলন 48 থেকে 52 সালের প্রেক্ষাপটে। কারো কোনো সমস্যা আছে? সমস্যা থাকলে আমাকে বলো। এফআরবি কোর্স কত টাকা? এফআরবিতে তোমার কোন কোর্স দরকার সেটা তুমি বলো, তাহলে বলবো কত টাকা। আচ্ছা, তোমাদের মধ্যে এফআরবি নিয়ে একটু ঝামেলা আছে। আমি তোমাদেরকে একটু তোমরা অলরেডি জানো, অনেকেই জানো না, অনেকের রেজাল্ট খারাপ হয়েছে এই বেসিসে। আসলে তোমরা বেসে তোমরা বলতেছো এফআরবি জিনিসটা একটু ক্লিয়ার করলে ভালো হতো। আমি একটু তোমাদেরকে বলি। এটা কি ভালো লাগে? না, এটা আছে। কোনটা ভালো লাগে একটু ট্রাই করে দেখি। কালোটা বেটার। দেখো, এফআরবি শব্দের অর্থ কি? এফআরবি শব্দের অর্থ হচ্ছে ফাইনাল রিভিশন ব্যাচ। ঠিক আছে, এই ফাইনাল রিভিশন যেটা আছে এটা রিভিশন অ্যাকচুয়ালি কোন জায়গা থেকে? আমরা শুরু করবো হচ্ছে একদম প্রথম অধ্যায় থেকে, মানে একবারে ফার্স্ট চ্যাপ্টার থেকে শুরু করে ফার্স্ট টু লাস্ট। তবে ব্যাপারটা হচ্ছে কি, তোমাদের এফআরবিটা নেওয়ার মেইন যে সমস্যাটা ফেস করবা তোমরা, যে তোমরা এতদিন পর্যন্ত এমসিকিউ নিয়ে অনেক চিন্তিত ছিলা। তো এখানে তোমরা মোটামুটি কি পাবা? এমসিকিউটা আনলিমিটেড এক্সাম দিতে পারবা, মানে যতবার তোমার খুশি ততবার তুমি এক্সাম দিতে পারবা। তোমার এখানে সিকিউ ব্যাচ আছে এবং তোমাদের এক্সাম শুরুর আগে আমি নিজে, তোমরা আমার সিকিউ কিভাবে পড়তে হয় এই ভিডিওগুলো হয়তো বা দেখছো বা অনেকেই দেখো নেই, তোমাদের আমি নিজে একটা, এই সেগমেন্টটা ছিল না, তা আমি তোমাদের একটা সিকিউ সেশন রাখবো।
এই সিকিউ সেশনটার মাধ্যমে কি আমি একটা ক্লাস নিব, সেই ক্লাসের মাধ্যমে হচ্ছে কি তোমাদের সিকিউতে যত ধরনের সমস্যা হয় সেই সমস্যাগুলো আমি একটা টোটাল সেশনে ক্লাসটা নিব, ঠিক আছে? 1-1.5 ঘন্টা বা 2 ঘন্টা জুড়ে একটা সিকিউ এর ক্লাস নিব। পরীক্ষার আগে যেটা ক্লাসটা তোমাদের জন্য সব থেকে বেশি ইফেক্টিভ হবে, কিভাবে লিখতে হবে, কত লাইন লিখতে হবে, কোন লেখাটা কিভাবে লিখলে ভালো হবে, কোন লেখাটা কিভাবে লিখলে খারাপ হবে, কোনটা লিখলে নাম্বার বেশি হবে, কোন কোন ক্ষেত্রে নাম্বারটা কমে, এইটা হচ্ছে তোমাদের সিকিউ সেশন। এটা পার্সোনালি আমি নিব, তো আমার উপর এতটুকু ভরসা করতে পারো। আর এরপরে হচ্ছে পিডিএফ সবগুলো তো টপ নচ পাবাই। তারপরে হচ্ছে তোমাদের এই ব্যাচটা হচ্ছে একদম পরীক্ষার আগ পর্যন্ত চলবে, অর্থাৎ তোমাদের রিভিশন বা এক্সট্রা ক্লাস এগুলো সব কিছু তোমরা পেয়ে যাবা। আর এখানে আবার প্রত্যেকটা 20+ হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টের লেকচার পাবা, ফার্স্ট পেপার মিলে সেকেন্ড পেপার মিলে 20 থেকে 22টা ক্লাস অন্তত পাবা, ঠিক আছে? তো এতগুলা ক্লাস এফোর্ট করা আসলে তোমাদের জন্য আলটিমেটলি দরকার আছে, কারণ তোমাদের আবার ফুল সিলেবাস, ঠিক আছে? আর অনেকেই চিন্তা করো যে ভাইয়া ক্রাশ কোর্স আসবে কিনা, বা যেটা হচ্ছে কম মেয়াদি আর কি, তাড়াতাড়ি পড়ানো হয়। তো আমি পার্সোনালি ক্রাশ কোর্সটা সাপোর্ট করি কাদের জন্য? যাদের প্রিপারেশন 80-90% হয়ে গেছে, 80-90% হয়ে গেছে, তাদের জন্য হচ্ছে ক্রাশ কোর্স, ঠিক আছে? তাদের জন্য ক্রাশ কোর্স। কারণ ক্রাশ কোর্সের মেইন ব্যাপার হচ্ছে কি, আমি পড়াটা টেনে যাব অনেক বেশি, ঠিক আছে? পড়া টেনে যাব, মানে এমনভাবে পড়াটা টানবো যে তুমি হচ্ছে বুঝতে পারতেছো যে হ্যাঁ ভাইয়া ঠিক আছে, পড়া টানতে থাকেন, কোনো সমস্যা নাই, চাপ নাই, এই হিসেবে করে। কিন্তু ফাইনাল রিভিশন ব্যাচে যেটা হয়, আমি প্রত্যেকটা জিনিস আস্তে আস্তে আগাবো। যখন আমি আস্তে আস্তে আগাবো তখন ব্যাপারটা হবে কি, তোমার বেসিকটা স্ট্রং হয়ে যাবে, তোমাকে আর কোনো কোর্স এনরোল করতে হবে না। এখন থেকেই তুমি যদি এফআরবি মানে 20 তারিখ থেকে তোমাদের ক্লাস শুরু ইনশাল্লাহ, আল্লাহ যদি সব ঠিকঠাক রাখে, সুস্থ রাখে আমাদের সবাইকে, তো 20 তারিখ থেকে শুরু করে তুমি আস্তে আস্তে সময় নিয়ে তোমার পড়াটা কন্টিনিউ করতে পারবা। আর পরীক্ষার আগে একটা এনাফ টাইম পাবা নিজে থেকে পড়াগুলো কন্টিনিউ করার জন্য, আমাদের কোর্স শেষের পরেও। আর ক্রাশ কোর্সের ব্যাপার হচ্ছে কি, লাস্ট 1 মাসের মধ্যে তড়িঘড়ি করে পড়া। তো আমি পার্সোনালি মনে করি যে ফাইনাল রিভিশন ব্যাচ যদি তুমি নাও, তাহলে লম্বা সময়ে তুমি আমাদের তত্ত্বাবধানে থাকলা, হোয়াটসঅ্যাপ মেন্টরশিপ গ্রুপ আছে, তো তোমার জন্য জিনিসটি ইফেক্টিভ হবে আর কি। আর কোর্স ফি এমন আহামরি কোনো কিছু না, কারণ এতগুলা ফিচার তোমরা দেখছো, মোটামুটি 13টার মতো ফিচার আমরা অ্যাড করতে পারছি, যেটা আর কি কোথাও তোমাদের নেই। মানে তুমি বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো ব্যাচ দেখতে পারো, এটা তোমার ওপিনিয়ন, আমরা ওপেন, উই আর ওপেন ফর শত্রুস, তো যে কারো দেখতে পারো, সমস্যা নাই। কিন্তু আমাদেরকে ইনশাল্লাহ বিট করতে পারবে না এতগুলো ফিচারে এবং এত কম টাকায়। তো তোমাদের কাছে একটা অপরচুনিটি আছে, কালকে বিকাল 4টা থেকে তোমরা ভর্তি হতে পারবে আর কি। তো যারা যারা হও নাই, মানে অনেকেই আছে, তবে একটা জিনিস একটু আমি লাস্ট শেষ করি, সেটা হচ্ছে যে মেইনলি ব্যাপারটা হচ্ছে যে তোমাদের মধ্যে অনেকেই টেনশনে থাকো যে ভাইয়া আপনাদের মধ্যে অনেকেরই আছে চিন্তাভাবনা যে মাসের শেষে টাকা নেই। তো আমরা মাসের শেষে টাকা নেই চিন্তা করি, মানে আমরা এমন সময় এফআরবি লঞ্চ করছিলাম 22 তারিখে, তো তখন আর কি অনেকের কাছে টাকা ছিল না। মেনলি তাদের জন্য আমরা স্মার্টফোন 7 কন্টেস্টের অফারটা রাখছিলাম আর কি। বান্ডেল কোর্সে ভর্তি হয়েছি, সমস্যা নাই। আমি একটা জিনিস বলি পার্সোনালি, মানে একটু তোমাদের সময় নিচ্ছি, জিনিসগুলো বলা দরকার আছে সেজন্য, যে এফআরবি একটা দারুণ কোর্স। পার্সোনালি এফআরবি একটা খুব দারুণ কোর্স। তুমি চাইলে এফআরবির মতো করে কোথাও পড়তে পারবা না। তুমি বাসায় যদি একটা ইনস্ট্রাক্টর ডাকো, ধরো ইংলিশ পড়বা, ইংলিশ পড়তে গেলে অন্তত 3000 টাকা বাসায় ইংরেজির জন্য দিতে হবে। যে বাংলাদেশের যে কোনো জায়গায় টিউশন খোঁজ করে দেখো, 3000 টাকার নিচে অফলাইন কোনো টিউশন নাই। আইসিটি পড়তে যাবা, আবার 3000 টাকায় দিতে হবে। আবার গ্রুপ সাবজেক্ট পড়তে যাবা, ধরো গ্রুপগুলোই পড়তে যাবা, গ্রুপগুলো একটু কমেও পড়ায় দেয় অনেকে, অন্তত 2500 টাকা গ্রুপগুলোতে পার মান্থ তোমাকে খরচ করতে হবে। এটা হচ্ছে বেসিক একটা জিনিস। তুমি কোনো একটা কোচিংয়ে যদি ভর্তি হও, তাহলে কোচিংয়ে ভর্তি হওয়ার পরেও অন্তত 10,000 টাকা নেয় কোচিংয়ে ভর্তি হইতে। আমরা পড়াই, আমরা জানি, অফলাইন অনলাইনে দুইটা জায়গায় জানি। না হলে 5,000 টাকা তো অন্তত নিবে, 5,000 টাকা তো নিবে। সেখানে আবার একটা কোচিংয়ে যাইতে গেলে বাসা থেকে বের হতে হয়, 10 টাকা হচ্ছে অটো ভাড়া, রিক্সা ভাড়া যাইতে হয়। আর সেখানে 3800 টাকা যদি তুমি ফুল বান্ডেল কোর্স এনরোল করো, সবগুলো সাবজেক্ট নিয়ে কোনো টেনশন নয়, বাসায় বসেই পড়াশোনা করবা, এনি টাইম আমাদেরকে পাইতেছো। তো এই জন্য আমি মনে করি যে এফআরবি কোর্সটা তোমাদের এনরোল করা উচিত অ্যাজ এ স্টুডেন্ট আর কি। এখন তোমরা যদি চিন্তা করো যে ভাইয়া এক এফআরবি কোর্স দিয়ে হচ্ছে ব্যবসা করে ফেলছেন, তো ব্যবসা কীভাবে করলাম,
তোমাদের হুডি দেওয়ার কথা ছিল ফার্স্ট 100কে হুডি দেওয়ার কথা ছিল, এখন আমরা হুডি বানাচ্ছি হচ্ছে 1000। তুমি একটা জিনিস চিন্তা করে দেখো যে 100 থেকে আমরা কোথায় গেছি, 1000-এ চলে গেছি। তো ম্যাক্সিমাম জায়গায় হয়টা কি, যে এখানে যে আমরা বাকি 900 টাকা তো আমাদেরকে পে করতে হচ্ছে, তাই না? 6-7 লাখ টাকা, এখানে 6-7 লাখ টাকার হুডি লাগতেছে অন্তত। তো এই জিনিসগুলো তো আমাদেরকে পে করতে হচ্ছে। একটা সিকিউ ব্যাচ নামাইতে 5 লাখ টাকা লাগে, প্রত্যেকটা স্টুডেন্টের খাতা দেখতে হবে, তো টিচারদের পেমেন্ট দিতে হবে। আবার ওয়েবসাইট মেনটেন করার জন্য পার মান্থ 50 থেকে 60,000 টাকা করে দিতে হয় পার মান্থ। আমি ইউজ করি চাই না করি, ওয়েবসাইট আমার নামে অ্যাডমিন আছে, তার মানে আমাকে এই টাকাটা পে করতে হবে, পার মান্থ দিতে হবে 50 থেকে 60,000 টাকা মেইনটেনেন্স কস্ট। আবার তোমাদের ক্লাসগুলো ওয়েবসাইটের মধ্যে আমরা নিব, তো জিনিসগুলো তোমাদের জন্য ভালো আর কি। তো এখন তোমরা যদি এমবির টাকাও লাগে ভাইয়া, শুধু কোর্সের টাকা না। এই যে দেখো, এটা হয় আসলে, এটা মানে অস্বাভাবিক কোনো কিছু না। কারণ তুমি ধরো কি করবা, তুমি 5,000 টাকা দিয়ে অফলাইনে কোর্স কিনবা, তুমি 10 টাকা 20 টাকা দিয়ে অটো ভাড়া দিয়ে যাবা, তোমার সেই অটো ভাড়াটা কাজে লাগবে না, তোমার অটো ভাড়া গায়ে লাগবে না। কারণ কি, কোর্স কিনছো 5,000 টাকা দিয়ে। এখানে তুমি বান্ডেল কোর্স কিনছো 3800 টাকা দিয়ে, তার সাথে একটা হুডি পাচ্ছ, ঠিক আছে? তার সাথে একটা হুডি পাচ্ছ, হুডি পাঠাইতে আবার 150 টাকা পার কুরিয়ার চার্জ যায়, তার মানে টোটাল কোর্সের দাম হয়ে যায় 3,000 টাকা। টোটাল কোর্সের দাম হচ্ছে 3,000 টাকা। আবার অল সাবজেক্ট এখানে শুধু কি আছে, মোবাইলের এমবির খরচটাই আছে। আর এখানে 5,000 টাকাও দিলা, এখানে আবার 20 টাকা করে ডেইলি ভাড়াও দিলা, তোমার গায়ে লাগবে না। এটাই হচ্ছে পার্থক্য, বাঙালি হওয়ার এটাই হচ্ছে সহজ উপায়, বুঝছো? ওই জোহা, এটা বন্ধ হয়ে গেছে। এটা ঘটনা কি এটা আজকে? নেটওয়ার্ক পিসি নেটওয়ার্ক নষ্ট হয়ে গেছে, সব খুলে মিলে মানে একদম খারাপ অবস্থা। তো ও নতুন সেটআপ দিয়া সব নতুন হয়ে যাবে আস্তে ধীরে। ও আচ্ছা, তাহলে কঠিন ঝামেলার মধ্যে পড়ে গেছো তোমরা। এটা ঠিক আছে, থ্যাংক ইউ। সকাল 8:30 গেছে, 11:30 সময়। এগুলা সেট আপ দিতে নাউজুবিল্লাহ। আচ্ছা দেখো, আমরা ক্লাসটা শুরু করি। আরে ভাই, এফআরবি লাইভে হবে, রাজশাহী আসতে হবে কেন? ভাই শোনো, তোমাদেরকে এফআরবি কোর্স এনরোল করা লাগবে না। তোমাদের এত সমস্যা, তোমাদের এফআরবি কোর্স এনরোল করা লাগবে না। তোমরা ফ্রি ক্লাস করতেছো, এটাই করো। তোমাদের জন্য এফআরবি না, তোমাদের জন্য হচ্ছে অফলাইনের 5 থেকে 6,000 টাকার কোর্স। তোমাদেরকে আমরা এই যে এত কিছু দিছি, এটা হচ্ছে আমাদের একটা ভুল। আল্লাহ আমাদের মাফ করে দাও আল্লাহ। তোমাদেরকে এফআরবি দেওয়া উচিত হয় নাই, এটা অন্যায় তোমাদের উপর, ঠিক আছে? তোমাদের মেগাবাইট নাও, কোনো সমস্যা নাই, তোমরা মেগাবাইটই ভরাইতে থাকো। তোমাদের পরীক্ষায় A+ পাওয়ার দরকার নাই, তোমাদের কিছুই করার দরকার, তোমরা শুধু মেগাবাইট নিয়ে থাকো। আল্লাহ তোমাদের অনেক ভালো রাখুক, তোমাদের বিয়ে শাদী হোক, তোমরা জীবনে অনেক বড় হও, তোমাদের সবার জন্য অনেক দোয়া। আর যারা যারা বলতেছে আমরা গরিব মানুষ, তোমরা আজীবন গরিবই থাকবা। আসো আলোচনা করি। রাষ্ট্রভাষা আন্দোলন 48 থেকে 52। 48 সালের পর্যায়ে দেখো, পাকিস্তানের রাষ্ট্রভাষা কি হবে এই নিয়ে মতবিরোধ শুরু হয় 47 সাল শুরু থেকে। 47 সালে 18 মে হায়দ্রাবাদে অনুষ্ঠিত উর্দু সম্মেলন এবং 47 সালে জুলাই মাসে আলিগড় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর জিয়াউদ্দিন আহমদ কর্তৃক উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার প্রস্তাব করা হয়। খুবই গুরুত্বপূর্ণ, আন্ডারলাইন থেকে পড়ে ফেলবা। 47 সালে পাকিস্তানের সৃষ্টির পর থেকেই পাঞ্জাবি আমলা নিয়ন্ত্রিত মুসলিম লীগ সরকার অফিস আদালতের পাশাপাশি খাম, পোস্টাল কার্ড প্রভৃতি জিনিসেও শুধুমাত্র ইংরেজি এবং উর্দু ভাষা ব্যবহার শুরু করে, অর্থাৎ বাংলার প্রচলন একবারেই বাদ দিয়ে দিছে, ঠিক আছে?
47 সালে 1 সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরুণ অধ্যাপক আবুল কাশেমের নেতৃত্বে তমুদ্দিন মজলিস নামের আন্দোলনের গোড়াপত্তন করা হয়। এটা কি একটা সাংস্কৃতিক সংঘ ছিল। 47 সালে সেপ্টেম্বর মাসে অধ্যাপক কাজী মোতাহার হোসেন, আবুল মুনসুর আহমদ, আবুল কাশেমের 3টি প্রবন্ধ নিয়ে পাকিস্তান রাষ্ট্রভাষা বাংলা না উর্দু শীর্ষক প্রকাশিত একটি পুস্তিকায় বাংলাকে পাকিস্তান অন্যতম রাষ্ট্রভাষা করার আহ্বান জানানো হয়। 48 সালের 25 ফেব্রুয়ারি গণপরিষদে অধিবেশন বসে। এই অধিবেশনে কুমিল্লা থেকে নির্বাচিত গণপরিষদ সদস্য ধীরেন্দ্রনাথ দত্ত উর্দুর সাথে বাংলাকেও পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে ব্যবহারের প্রস্তাব রাখেন। তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নাও, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তদানীন্তন পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান ও পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী খাজা নাজিমুদ্দিন এই প্রস্তাবের বিরোধিতায় অগ্রাহ্য করেন। এর প্রতিবাদে তমুদ্দিন মজলিসে রাষ্ট্রভাষা কর্মপরিষদ গঠিত হয়। 48 সালের 4 জানুয়ারি সমগ্র পূর্ব বাংলার রাষ্ট্রভাষা বাংলার দাবিতে হরতাল পালিত হয়। 48 সালের মার্চ মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক ও বাঙালি বুদ্ধিজীবী এক প্রস্তাবে বাংলাকে রাষ্ট্রভাষার দাবি প্রাণবন্ত হয়ে ওঠে। বাংলাকে রাষ্ট্রভাষা করার জন্য সংগ্রাম পরিষদ গঠন করা হয়। কি পরিষদ গঠন করা হয়? সংগ্রাম পরিষদ গঠিত হয়। এই সংগ্রাম পরিষদের আহ্বায়ক ছিল শামসুল হক। গণপরিষদে ধীরেন্দ্রনাথ দত্তের প্রস্তাব অগ্রাহ্য হয়। 48 সালে 11 মাস ঢাকা ছাত্র সমাজ বাংলা ভাষা দিবস পালন করে। তাহলে এটা কি খুবই গুরুত্বপূর্ণ একটা, যে বাংলা ভাষা দিবস কবে পালন করা হয়? উত্তর হচ্ছে 11 মার্চ। তদানীন্তন মুসলিম লীগ সরকার শামসুল হক, শেখ মুজিবুর রহমান, অলি আহাদ সহ অনেক ছাত্রনেতা বুদ্ধিজীবীকে গ্রেফতার করা হয়। 52 সালের পর্যায়ে এই অংশটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই শর্টে দেওয়া আছে, যেটা তোমরা খুব ভালো করে মুখস্থ করতে পারো। দেখো পটভূমি দেখো 50 থেকে 51। 50 সালের 28 সেপ্টেম্বর মূলনীতি কমিটির রিপোর্ট লিয়াকত আলী খান ঘোষণা করেন উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। পূর্ব বাংলার জনগণ ও বাঙালি সদস্যদের তীব্র ক্ষোভ সৃষ্টি হয়। নাজিমুদ্দিন ঘোষণা করে এবং আন্দোলনের সূচনা 52 সালে। 26 জানুয়ারি 52 সালে ঢাকা মুসলিম লীগ অধিবেশনে খাজা নাজিমুদ্দিন ঘোষণা করে উর্দুই হবে একমাত্র রাষ্ট্রভাষা। 30 জানুয়ারি দেখো ঢাকায় প্রতিবাদ মিছিল হয়। খুব পয়েন্ট টু নোটেট করে দেওয়া আছে যাতে পরীক্ষায় তোমরা লিখতে পারো ভালো করে। 31 তারিখ দেখো ঢাকা বার লাইব্রেরিতে সর্বদলীয় কর্মী সমাবেশ গঠিত হয় সর্বদলীয় রাষ্ট্রভাষা কার্যকারী পরিষদ। খুব গুরুত্বপূর্ণ। 31 তারিখে সিদ্ধান্ত হয় হচ্ছে 21 ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা দিবস পালন করা হবে। 21 ফেব্রুয়ারি প্রস্তুতি। 4 থেকে 16 ফেব্রুয়ারি দেখো 4 ফেব্রুয়ারি হরতাল সফলভাবে পালিত হয়। 11 থেকে 13 ফেব্রুয়ারি পতাকা দিবস পালিত হয়। তাহলে পতাকা দিবস কবে? 11 থেকে 13 ফেব্রুয়ারি। 16 তারিখে কারাগারে শেখ মুজিবুর রহমান আর মহিউদ্দিন আহমেদ যে আছে উনি রাষ্ট্রভাষা বাংলা দাবিতে আমরণ অনশন শুরু করেন। তাহলে রাষ্ট্রভাষার দাবিতে আমরণ অনশন কে করে? মহিউদ্দিন আহমদ। দমন নীতি কি? 44 ধারা জারি 20 ফেব্রুয়ারি। নুরুল আমিনের নেতৃত্বে মুসলিম লীগ সরকার 20 ফেব্রুয়ারি ঢাকা শহরে 44 ধারা সভা সমাবেশ নিষিদ্ধ ছাত্র সমাজ ঘোষণা করে 44 ধারা ভঙ্গ করে শোভাযাত্রা হবে। 5 নম্বর পয়েন্ট দেখো 21 ফেব্রুয়ারি 1952 ঐতিহাসিক সংগ্রাম এবং শহীদদের আত্মত্যাগ। ঘটনা প্রবাহ কি? সকাল থেকে বিভিন্ন স্কুল কলেজ শিক্ষকরা ছাত্ররা ছোট ছোট দলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমতলায় সমাবেত হয়। এটা সভাপতিকে করে? সভাপতি হচ্ছে গাজীউল হক। আর এটার প্রস্তাবকে করে? প্রস্তাব করা হয়েছে আবুল মতিন। এগুলো কিন্তু সব মুখস্থ করতে হবে এবং পরীক্ষায় কিন্তু এই জায়গা থেকে সৃজনশীল মাস্ট আসবেই আসবে ইনশাল্লাহ। সিদ্ধান্ত হচ্ছে 40 ধারা ভঙ্গ করে গণপরিষদ ভবন করে পরিষদ ভবনের দিকে মিছিল হবে। বিশ্ববিদ্যালয় গেটে পুলিশের পাহারা ভেদ করে ছাত্র এগোতে থাকে। স্লোগান হয় রাষ্ট্রভাষা বাংলা চাই, রাষ্ট্রভাষা বাংলা চাই, রাষ্ট্রভাষা বাংলা চাই। হ্যাঁ, পয়েন্টগুলো মুখস্থ করে ফেলতে হবে। এই পয়েন্টগুলো তোমরা যদি বিস্তারিত ব্যাখ্যা পড়তে যাও তাহলে এই ঘটনা প্রবাহগুলো মনে থাকবে না 52 সালের ইতিহাসের প্রেক্ষিতে। এই জন্য তোমরা এই পয়েন্ট করে দিছি, জাস্ট পয়েন্টগুলো মুখস্থ করবা, দেখবে যে পুরো ঘটনা তোমার মাথায় আছে। পুলিশে হামলা কীরকম হয়? যে মেডিকেল কলেজে হাসপাতালের সামনে পুলিশ ইপিআর লাঠিচার্জ, টিয়ার গ্যাস এবং গুলিবর্ষণ করে। 21 ফেব্রুয়ারি শহীদকে হয় আবুল বরকত, জব্বার, রফিকুদ্দিন, সালাম। আহত হয় হচ্ছে 17 জন। এই হত্যাকাণ্ডই রাষ্ট্রভাষার সর্বব্যাপী জনবিদ্রোহের রূপ লাভ করে। যেরকম কি আবু সাইদের মৃত্যুর মাধ্যমে হাসিনা বিরোধী যে আন্দোলনটা ছিল সেটা হচ্ছে জোরদার হয়। 22 থেকে 23 ফেব্রুয়ারি সর্বাত্মক আন্দোলন হয়। 22 ফেব্রুয়ারি সম্পূর্ণ হরতাল, ছাত্র, শ্রমিক, শিক্ষক, সাহিত্যিক, সাধারণ জনতা বিক্ষোভে অংশ নেয়।
পুলিশের গুলিতে নিহত হয় হচ্ছে শফিউর রহমান, রিক্সা চালক আউয়াল, নাম না জানা এক কৃষক। 23শে ফেব্রুয়ারি ফুলবাড়িয়ায় ছাত্র জনতার মিছিলে আবারও পুলিশের হামলা হয়। রাজনৈতিক প্রতিক্রিয়া কেমন হয়? রাজনৈতিক প্রতিক্রিয়া হয় মুসলিম লীগের দল থেকে পদত্যাগ করেন মৌলানা আব্দুল রশিদ তর্কবাগিস, আবুল কালাম শামসুদ্দিন, মানে এই দুজন মুসলিম লীগের সংসদীয় দলটা থেকে পদত্যাগ করে। শহীদ মিনার নির্মাণ এবং ধ্বংস। প্রথম শহীদ মিনার 21শে ফেব্রুয়ারি রাতেই মেডিকেল কলেজের হোস্টেলের ছাত্র প্রাঙ্গণে ছাত্ররা প্রথম শহীদ মিনার নির্মাণ করে। 22 ফেব্রুয়ারি রাতে উদ্ভাবন করা হচ্ছে শহীদ শফিউরের পিতা, শহীদ শফিউরের পিতা, কারণ শফিউর রাস্তা সাইডে দাঁড়াই ছিল, একটা ছোট বাচ্চা ছিল। ছাব্বিশে ফেব্রুয়ারি আনুষ্ঠানিক উদ্বোধন হয় হচ্ছে আবুল কালাম শামসুদ্দিনের মাধ্যমে। দুইটা উদ্বোধন হয়, একটা হচ্ছে 22 ফেব্রুয়ারি উদ্বোধন, আর একটা হচ্ছে 26 তারিখের উদ্বোধন। একই দিনে মুসলিম লীগ জাতীয় সরকার শহীদ মিনার ভেঙে ফেলে এবং বাংলার মানুষের হৃদয়ে মিনার চিরস্থায়ী প্রতীক হয়। টোটকাটা খেয়াল করো, টোটকা থেকে এমসিকিউ আসার সম্ভাবনা আছে। 50 সালের রিপোর্ট অনুযায়ী উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষার প্রতীক শুরু করে। 26 জানুয়ারি 52 সালে নাজিমুদ্দিন উর্দুকে রাষ্ট্রভাষা করার প্রস্তাব করলে আন্দোলন তীব্র হয়। সর্বদলীয় রাষ্ট্রভাষা পরিষদ গঠিত হয় 21 ফেব্রুয়ারি ভাষা দিবস পালনের জন্য। 4 তারিখ হরতাল, 11 থেকে 13 তারিখ পতাকা দিবস। শেখ মুজিবুর রহমান আহমেদ অনশন শুরু করা হচ্ছে 16 ফেব্রুয়ারি। 20 ফেব্রুয়ারি ঢাকায় 44 ধারা, 21 ফেব্রুয়ারি ছাত্ররা 44 ধারা ভঙ্গ করলো। রফিক জব্বার বরকত শহীদ হলো। 22 থেকে 23 দেশ জুড়ে প্রতিবাদ, প্রথম শহীদ মিনার এবং ধ্বংস হয়, যা বাংলা ভাষার চিরন্তন প্রতীক হয়ে দাঁড়ায়। অর্থাৎ কি, এই জিনিসগুলা 4-5 পাতা করে আছে, তো 4-5 পাতা পড়ার থেকে ছোট নোট আকারে যদি পড়ো তাহলে তোমার মাথায় থাকবে বেশি। আমাদের দরকার কি, পরীক্ষার খাতে যেন আমরা বেটার দিতে পারি। তো পরীক্ষার খাতে বেটার দিতে কি করতে হবে, নোট আকারে পড়তে হবে, যাতে এক দেখাতে হয়ে যায়। আচ্ছা, এবার আসি ভাষা আন্দোলনের কারণ। দেখো এখানে অলরেডি স্টার দেওয়াই আছে, তো এই জিনিসটা একটু বেশি ভালো করে পড়বা। সবাই একটু নোট করে নাও তো, ভাষা আন্দোলনের কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ, একটু খাতায় লিখে নাও। দেখো, বাঙালি নেতাদের হাতে ক্ষমতার কেন্দ্রীকরণ। পাকিস্তান সৃষ্টির পরে রাষ্ট্রীয় ক্ষমতার মূলে অবাঙালি নেতাদের হাতে কেন্দ্রীভূত করা হয়। সিদ্ধান্ত গ্রহণে বাঙালিদের প্রতিনিধিত্ব ছিল খুবই কম। এতে ধীরে ধীরে বাঙালি জাতির ভাষা, সংস্কৃতি, অধিকার উপেক্ষিত হতে থাকে। 2 নম্বর, শুরুতেই বাংলা ভাষার প্রতি অবহেলা। 47 সালের নভেম্বর থেকেই সরকারি প্রশাসনে উর্দু ভাষার ব্যবহার ক্রমাগত শুরু হয়। ডাক টিকিট, পোস্টাল কার্ড, রেল টিকিট সব জায়গায় উর্দুর সাথে বাংলা ছিল না। সৃজনশীল পয়েন্ট আকারে লিখে ভালো হবে কি? হ্যাঁ, পয়েন্ট আকারে লেখা যাবে, তবে একটু ব্যাখ্যা করতে হবে। সরকারি পরীক্ষায় 9টি ভাষার অনুমতি দেওয়া হলেও বাংলা বাদ দেওয়া হয়। 56% মানুষের ভাষা অবমূল্যায়ন বাঙালিকে ক্ষুদ্র করে তোলে। 3 নম্বর কি, ধীরেন্দ্র দত্তের প্রস্তাব প্রত্যাখ্যান। 48 সালের 23 ফেব্রুয়ারি তিনি বাংলাকে গণপরিষদের ভাষা করার প্রস্তাব দেন। লিয়াকত আলী খান সহ কেন্দ্রীয় নেতাদের কঠোরভাবে প্রস্তাব প্রত্যাখ্যান করে। তাকে পাকিস্তানের শত্রু বলে অপমানিত করা হয়। এই অবিচার ছাত্র সমাজ তীব্র প্রতিবাদ ডেকে আনে। রাষ্ট্রভাষা আন্দোলনের সূচনা ত্বরান্বিত হয়। লেখক, সাহিত্যিক, বুদ্ধিজীবীদের বাংলা ভাষা রক্ষার আন্দোলন হয়। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, মনসুর আহমদ, প্রফেসর আব্দুল কাশেম অনেকেই রাষ্ট্রভাষার পক্ষে যুক্তি স্থাপন করে। এই প্রশ্নটা গ কিংবা ঘ নাম্বারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু সিকিউ কিভাবে, এই প্রশ্নটা যা বোর্ডে দেখতেছ ঠিক সেইভাবেই হচ্ছে আসবে। ভাইয়া আজকে ভর্তি হলে হুডি দেবে বলছে, কিন্তু ভর্তি হওয়ার পর আমার মেসেজ সিন করতেছেন না কেন? কারণ আমরা তোমার টাকা মেরে খাইছি,
তোমরা তো পিডিএফ পাবাই ভাই, তো নোট নিয়ে প্যারা কিসের? এবার দেখো, পুস্তিকা, প্রবন্ধ ও সম্পাদকীয়র মাধ্যমে জনগণকে সচেতন করা হয়। এর ফলে ভাষাভিত্তিক জাতীয়তাবোধ জাগ্রত হয়। 5 নাম্বার, আরবি হরফে বাংলা লেখার ষড়যন্ত্র। শিক্ষামন্ত্রী ফজলুর রহমান বাংলা ভাষাকে ইসলামীকরণের নামে আরবি হরফে লেখার প্রস্তাব দেন। বাঙালি ভাষা সংস্কৃতির বিরুদ্ধে এই ষড়যন্ত্র জনমনে বিস্ফোরণ, ক্ষোভ তৈরি করে। 6 নাম্বার, জিন্নার উর্দু অ্যান্ড অনলি উর্দু। দমভক্তি 48 সালের ঢাকার রেসকোর্স জিন্নার ঘোষণা করেন, উর্দু অ্যান্ড অনলি উর্দু শ্যাল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান। উপস্থিত ছাত্র জনতা নানা ধ্বনি দিয়ে প্রতিবাদ জানায়। সংখ্যাগরিষ্ঠতার ভাষাকে বাদ দিয়ে সংখ্যালঘু ভাষাকে চাপিয়ে দেওয়ার এই ঘোষণা আন্দোলনকে আরো জোরদার করে। 7 নম্বর, খাজা নাজিমুদ্দিনের বিশ্বাসঘাতকতা। 52 সালের পল্টন ময়দানে তিনি ঘোষণা করেন, উর্দু হবে রাষ্ট্রভাষা। একমাত্র বাঙালি হয়েও তিনি বাংলার পক্ষে অবস্থান নেননি, যা অত্যন্ত লজ্জাজনক বলে আখ্যায়িত করা হয়। ছাত্র জনতার মাধ্যমে তীব্র ক্ষোভ সৃষ্টি হলে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়। লিয়াকত আলী খানের উর্দুকে চাপিয়ে দেওয়ার সিদ্ধান্ত। 50 সালের গণপরিষদে তিনি ঘোষণা করেন, উর্দু হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। সরকারের এই একগুঁয়ে অবস্থান আন্দোলনের তীব্রতা বাড়ায়। স্বায়ত্তশাসনের চেতনা। লাহোর প্রস্তাবে প্রদেশগুলোর স্বায়ত্তশাসনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। পাকিস্তান বাস্তবে পূর্ব বাংলার কোনো স্বায়ত্তশাসন পায়নি। বাংলা রাষ্ট্রভাষা, বাংলা ভাষা আন্দোলন স্বায়ত্তশাসনের দাবিকে নতুন শক্তি দেয়। তোমরা যা পড়তেছো সেই হচ্ছে মেইনলি আমাদের মূল কথা, যার মাধ্যমে আমরা জানতে পারি যে বাংলা ভাষাকে অনেকভাবে উপেক্ষিত করা হয়েছে। পূর্ব বাংলার পশ্চিম বাংলার বৈষম্য, রাজনৈতিক, প্রশাসনিক, অর্থনৈতিক সব ক্ষেত্রেই বাঙালিরা বৈষম্যের শিকার হয়। এই অন্যায় আচরণ ভাষার দাবিকে শক্তিশালী আন্দোলনে রূপ লাভ করায়। বলবীর, বল উন্নত মম শির, শির নিহারে আমারই নত শির, ওই শিখর হিমাদ্রির। বলবীর, বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভুলোক দুলোক গোলোক ভেদিয়া, খোদার আসন আরশ ছেদিয়া, উঠিয়াছি চির অবিস্ময় আমি বিশ্বধাত্রীর। মম ললাটে রুদ্র ভগবান জলে, রাজকীটিকা দৃশ্য জয়শ্রীর। বলবীর, বল উন্নত মম শির, আমি চির দুর্গম, তারপরে কি, দুর্বিনীত, নিঃশংস মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস, আমি মহাভয়, আমি অভিশাপ, আমি পৃথ্বীর, আমি দুর্বার, আমি ভেঙে করি সব চুরমার, আমি নিয়ম শৃঙ্খল, আমি দলে যাই যত বাঁধন, যত নিয়ম কানুন শৃঙ্খল, আমি মানি না কোনো আইন, আমি তারা করি ভরাগুড়ি, আমি টর্পেডো, আমি ভীম, ভাসমান মাইন, আমি ধূর্চটি, আমি এলোমেলো এলোকেশো, ঝড়ো আকাশ বৈশাখীর, আমি বিদ্রোহী, আমি বিদ্রোহীর সুতো বিশ্বধাত্রীর। বলবীর, বল উন্মত মম শির, আমি ঝঞ্ঝার, আমি ঘূর্ণি, আমি পথ সম্মুখে যাহা পাই চাই চূর্ণি, আমি নিত্য পাগল ছন্দ, আমি আপনার তালে নির্যাই, আমি মুক্ত জীবনানন্দ, আমি হম্বীর, আমি ছায়ানট, আমি হিন্দোল, আমি চঞ্চল, আমি ঠুমকি ছমকি, পথে যেতে যেতে চকিতে চুমকি, ফিং দিয়ে দেই 3 দোল, আমি চপল হিন্দোল, আমি যাই করি চাহে নাই যেমন, করি শত্রুর সাথে গলাগড়ি, ধরি মৃত্যুর সাথে পাঞ্জা, আমি উন্মাদ, আমি ঝঞ্ঝা, আমি মহামারী, আমি ভীত এই ধাত্রীর, আমি শাসন ত্রাস সংহার, আমি উষ্ণ চির অধীর। বলবীর, বল উন্মপ মম শির। তোমরা যারা আস্তে আস্তে করলা তাদের জন্য একটু শোনাইলাম। ভাই এটা বলবীর বিদ্রোহী কবিতা, এটা ভাই, এটা আবার কি, এটা কি জানে না বেয়াদব,
দুষ্ট পোলাপান কোথাকার, বিদ্রোহী কবিতা জানে না, কত দুষ্ট। চলো পরবর্তী অংশে যাই আমরা। শহীদ মিনার আজকে লাস্ট টপিক আমাদের। শহীদ মিনার খ নাম্বার 52 সালের 21 ফেব্রুয়ারি বা 8 ফাল্গুন ছিল। ও আচ্ছা, তোমাদেরকে একটা কথা বলে দিই। আচ্ছা, আমাদের রাজশাহীতে কিন্তু হচ্ছে আমরা ওরিয়েন্টেশন প্রোগ্রামের আয়োজন করতে যাচ্ছি। তো তোমরা কে কে থাকবে একটু বলো তো দেখি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো ওরিয়েন্টেশন প্রোগ্রাম করার জন্য। তারিখ আনুমানিক 9 তারিখ। তো তোমরা আশেপাশে কেউ আসতে চাও কি? তোমাদের আসলে ফ্রি টি শার্ট দেওয়া হবে এবং তোমাদের থেকে তোমাদের সঙ্গে সেলফি টেলফি তোলা হবে, আড্ডা মারা হবে। কে কে আসবা? খুব দারুণ কিন্তু আমরা এই প্রথম অফলাইন ওরিয়েন্টেশন করব এফআরবি ব্যাচের জন্য। এটা কিন্তু খুবই দারুণ একটা ব্যাপার। তোমরা কে কে অংশগ্রহণ করবা? ইনশাল্লাহ আমাদের যদি টাকা পয়সা ভালো হয় ইনশাল্লাহ প্রত্যেকটা বিভাগে আমাদের করার ইচ্ছা আছে। এবার রাজশাহী থেকে শুরু করলাম। ঢাকায় আসেন ভাইয়া। আরে ভাই, তোমরা রাজশাহীতে হলে কে কে আসবা সেটা বলো। একদম লাগাইছে চাঁদপুর, সাতক্ষীরা, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, নওগাঁ, এগুলা না ভাই। এখানে কে কে আসতে পারবা সেটা বলো, তাদেরকে দেখতে যাচ্ছি। এবার আসলে সব ধামাকা এফআরবির জন্যই, কারণ আমি আগেই বলছি এটা মেগা একটা এফআরবি ব্যাচ হবে। অফলাইনে ওরিয়েন্টেশন আমরা কখনো করি নাই, তো এবারই শুরু করবো ইনশাল্লাহ। এম জে বাপ্পি, তুমি ক্লাসে একটা গালি দিছো। এটা তৌফিকের ক্লাস, এটা কোনো সস্তা টিচারের ক্লাস না। এটা কোনো মানে অফলাইনে 2 দিন হলো পরিচিত কোনো টিচারের ক্লাস না, এটা তৌফিকের ক্লাস। কথাটা মাথায় রাখবা। তুমি যদি এফআরবির স্টুডেন্ট হও আমার কোনো যায় আসে না, রানিং টাকা ফেরত দিয়ে দেব। এম জে বাপ্পি, আবার বলে দিলাম। যাই হোক, ঢাকা আসেন ইনশাল্লাহ। ঢাকাতেও করার চিন্তাভাবনা আছে। আল্লাহ যদি আমাদেরকে সেই পরিমাণে সামর্থ্যবান তৈরি করে ইনশাল্লাহ আমরা ঢাকাতেও একটা বড় প্রোগ্রাম করব ইনশাল্লাহ। আচ্ছা চলো লাস্ট টপিকটা একটু পড়ি আমরা। শহীদ মিনার 52 সালে 21 ফেব্রুয়ারি 8 ফাল্গুন ছিল বৃহস্পতিবার। অপরাহ্ন 3টার দিকে কিছু পরে নিরস্ত্র ছাত্র মিছিলে মুসলিম লীগ সরকারের আদেশে গুলি চালালে কয়েকজন নিহত হয়, অনেকজন আহত হয়। 21 ফেব্রুয়ারি ছাত্র হত্যার সংবাদ সম্মেলন দ্রুত ছড়িয়ে পড়ে দাবানলের মতো। ঢাকা শহরের মানুষ ছুটতে থাকে মেডিকেল কলেজে, হাসপাতালের দিকে আহত নিহতদের দেখতে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরিষদের অধিকাংশ নেতারা তখন গ্রেপ্তার এড়ানোর জন্য আত্মগোপন করতে বাধ্য হয়েছিল। পুলিশ সন্দেহ হয়ে ছাত্র সংগ্রাম পরিষদের নেতাদের মরিহা হয়ে খুঁজছিল। এ সময় ঢাকা মেডিকেল কলেজের ছাত্র সংসদের ডিপি মোহাম্মদ মাওলানা সিদ্ধান্ত গ্রহণ করে মেডিকেল কলেজের যে স্থানে পুলিশ গুলিবর্ষণ করেছিল ঠিক সেই স্থানেই দ্রুত শহীদ মিনার গড়ে তুলতে হবে। তিনি গোপনে আলোচনায় বসলেন। সে সময় মেডিকেলের শীর্ষ নেতাদের স্থানীয় ছাত্রদের বদরুল আলম, দশ আলম চৌধুরী, মঞ্জুর আহমদ, এমডি আহমদ প্রমুখের সাথে মেডিকেলের মেধাবী ছাত্রদের বদরুল আলমের আঁকাআঁকির বেশ নেশা ছিল। তাকেই দায়িত্ব দেওয়া হয় প্রস্তাবিত
শহীদ মিনার ডিজাইন করার জন্য। সবাই আলোচনা করে সামান্য রদবদল করে নকশা এবং ডিজাইন চূড়ান্ত করে এবারে শহীদ মিনারের নির্মাণের পালা। 10 বাই 6 ফুট আয়তনের শহীদ মিনার নির্মাণের জন্য ইট বালু সিমেন্ট কোথায় থেকে আসবে তা নিয়ে পরামর্শ করা হয়। তারা মেডিকেল কলেজের ছাত্রাবাস নার্সেস কোয়ার্টারে দোতলা থেকে প্রশাসনিক ভবন নির্মাণের জন্য স্তূপ করে রেখে দেওয়া হয়। ইট ব্যবহার করার জন্য ঠিকাদার এম মুত্তালিবের কাছ থেকে পুত্র এর জহিরের সাথে গোপনে দেখা করার অনুমতি চাইলে তিনি সবার সঙ্গে রাজি হয়ে যায় এবং সাহায্য করে। রাজমিস্ত্রি জগলির সাহায্যে কাজে নেমে পড়লেও ছাত্ররা হাতে হাতে ইট এবং বালুর বস্তা মাথায় নিয়ে রাজমিস্ত্রির কাজ করলো। 23 ফেব্রুয়ারি সারা রাত ধরে চললো 10 ফুট বাই 6 ফুট চওড়া এই শহীদ মিনার নির্বাচনের কাজ আর কি। পরবর্তী সময়ে কয়েকজনের স্মৃতিচারণ থেকে বুঝতে পারা যায় যে ঢাকা মেডিকেল কলেজের ছাত্ররা সেদিনই 2টি হাতে লইখা পোস্টার সাটিয়ে দেওয়া হয়। এটিতে লেখা ছিল শহীদ স্মৃতি অমর হোক, অপরটিতে লেখা ছিল রাষ্ট্রভাষা বাংলা চাই। এটার জন্য অনেকে অনেকভাবেই সাহায্য করছিল। তাহলে খেয়াল করে দেখো যে মুক্তিযুদ্ধের যে ইতিহাসটা আছে সেই ইতিহাসটাকে আমরা কখনো ডিনাই করতে পারি না। এবং লাস্টে 24শে ফেব্রুয়ারি নবনির্মিত শহীদ মিনার উদ্বোধন করা হচ্ছে শফিউরের পিতা মাহবুবুর রহমান। তাহলে খেয়াল করে দেখো এটাই হচ্ছে আমাদের টোটাল ইতিহাস, ঠিক আছে। 23শে ফেব্রুয়ারি এক্সট্রিম স্যার এখানে 24 আসছে, 23 এবং 26 কারেকশন, এক লাইন স্কিপ হয়েছে, একে ধরে মারবো। দেখো লাস্ট টাইম রিমাইন্ডার দিয়ে দেই, তোমরা যারা যারা এখন পর্যন্ত এফআরবি এনরোল করতে পারো নাই তারা হচ্ছে আগামীকাল বিকাল 4টা থেকে এনরোল করতে পারবা এবং প্রথম পর্যায়ের জন্য তোমরা হুডি পেয়ে যাবা। আর আমরা মেগা ওরিয়েন্টেশনের আয়োজন করতেছি, তোমরা যদি চাও ফ্রি, একদম কোনো টাকা দিতে হবে না, তোমরা এসে রাজশাহীতে এসে আমাদের ওরিয়েন্টেশন প্রোগ্রামে অংশগ্রহণ নিতে পারো। তার জন্য আমরা ফর্ম দিব, ফর্ম পূরণ করলেই আমরা হয়ে যাবে। আর ইনশাআল্লাহ তোমাদের জন্য গিফট তো থাকতেছেই এবং আমাদের সঙ্গে দেখা করার সুযোগ থাকতেছে, আমাদের সঙ্গে কথা বলার আড্ডা মারার সুযোগ থাকতেছে। আশা করি একটা দারুণ জিনিস সেলিব্রেট করবো আমরা, যেটা আর কি চলশিখের ইতিহাসে মানে জোস, ঠিক আছে। 9 তারিখ কয়টায় টাইম আমরা সব কিছু জানাই দেবো, আমরা এটা নিয়ে বিস্তারিত তোমরা জেনে যাবা। তো আজকের ক্লাস এ পর্যন্তই, সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।